আমরা এখন পড়বো প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের দুটো টাইপসের মধ্যে ডিফারেন্সটা পড়বো। এই বক্সটা খুব সোজা এবং ইম্পর্টেন্ট বক্সও বটে। আচ্ছা, ইম্পর্টেন্ট বক্সও বলা যায়। যেমন এখানে হলো প্যানক্রিয়াটিক ফ্লুইড সিক্রেশন দুই ধরনের হয়, একটা হলো হাইড্রোলাইটিক টাইপ, একটা হলো একবোলিক টাইপ। হাইড্রোলাইটিক মানে হলো আমরা হাইড্রোলাইসিস, মানে হাইড্রো মানে হলো পানি, তার মানে হাইড্রোলাইটিক টাইপটা হবে কি পানির মতো সিক্রেশন। পানি কেমন হয়? থিন থাকে। পানি যেহেতু পানি ওয়াটারি থাকবে এবং এটা হিউজ অ্যামাউন্ট থাকবে, এবং এই পানির মধ্যে কি থাকবে? বাইকার্বনেট আয়নটা রিচ থাকবে, কোনো ধরনের এনজাইম থাকবে না। এই কথাগুলোই এই লাইনে এই একই জিনিস বারবার ঘুরে ফিরে বলা আছে। আর এটা কখন স্টিমুলেটেড হবে, কখন সিক্রেশন হবে? যখন ডিওডেনামে অ্যাসিড কাইম থাকবে। কারণ এখানে হাইড্রোলাইটিক টাইপে হলো রিচিং ফ্লুইড সিক্রেশন, ওয়াটারি সিক্রেশন থিন থাকে এবং এটার সাথে বাইকার্বনেট থাকে। বাইকার্বনেট হলো ক্ষার। সে কখন স্টিমুলেটেড হবে? যখন অ্যাসিড কাইম আসবে। কোথায় আসবে? ডিওডেনামে আসবে। তখন এরা কি করবে? এই অ্যাসিড কাইমটাকে নিউট্রালাইজ করবে। আর একবলিক টাইপ কি? একবলিক টাইপ হলে এখানে কোনো বাইকার্বনেট রিচ ফ্লুইড থাকবে না। এখানে যে ফ্লুইডটা থাকবে এটা হলো এনজাইম রিচ এবং এটা হলো থিক থাকবে, লেস কপিয়াস থাকবে। এই কথাটাই বলা হয়েছে। হাইড্রোলাইটিক টাইপটা হলো সিক্রেটিন দিয়ে স্টিমুলেটেড হয়, কিন্তু একবলিক টাইপ হলো কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইল কোলিন দিয়ে স্টিমুলেটেড হয়। আমরা বক্সটা পড়ার সময় কিন্তু বলেছিলাম দুইটা জিনিস, যে সিক্রেটিন হলো প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশনটাকে স্টিমুলেট করে, আর কোলেসিস্টোকাইনিন এনজাইম সিক্রেশনটাকে স্টিমুলেট করে। এই কথাটাই কিন্তু এই বক্সে আবার এসে গেছে। এটা কখন সিক্রেশন হবে? যখন ডিওডেনামে ফ্যাটি ফুড থাকে। তার মানে ডিওডেনামে অ্যাসিড কাইম থাকলে হাইড্রোলাইটিক ফ্লুইড সিক্রেশন হবে, আর ফ্যাটি ফ্লুইড থাকলে একবোলিক টাইপ সিক্রেশন হবে, দ্যাট মিন্স এনজাইম সিক্রেশন হবে। আচ্ছা, সো অ্যাসিটাইল কোলিন কার উপর কাজ করবে? অ্যাসিটাইল কোলিন হলো প্যানক্রিয়াসের অ্যাসাইনার সেলের উপর কাজ করবে। কোলেসিস্টোকাইনিনও সেম অ্যাসাইনার সেল অফ দ্য প্যানক্রিয়াসের উপর কাজ করবে। আর সিক্রেটিন কিসের উপর কাজ করবে? ডাকটাল সেলের উপর, কারণ ডাকটাল সেলের ওখান থেকে কিন্তু এই হাইড্রোলাইটিক ফ্লুইড বাইকার্বনেট সিক্রেশনটা হয়। আর এই যে অ্যাসাইনার সেল থেকে কিন্তু এনজাইম রিচ ফ্লুইড সিক্রেটেড হয়। এই বক্সটা আমরা একটু দেখবো। এই বক্সটা আমাদের একটু মাথায় রাখতে হবে। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, সবচেয়ে বেশি লাগবে হলো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ কোন কোন প্রসেসে ট্রান্সপোর্ট হচ্ছে। ফ্রুক্টোজ হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। ফ্রুক্টোজের সবকিছু এফ দিয়ে আমরা মনে রাখবো। এ ফর ফ্রুক্টোজ, এ ফর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এ ফর গ্লুট 5। তার মানে এদের ক্যারিয়ার প্রোটিন কোনটা? গ্লুট 5। এটা কোথার ক্ষেত্রে? লুমেন থেকে এন্টেরোসাইটে যাওয়ার ক্ষেত্রে গ্লুট 5। কিন্তু এই এন্টেরোসাইট থেকে ব্লাডে যেতে হলে কিন্তু গ্লুট 2 ট্রান্সপোর্টার লাগবে। গ্লুকোজ গ্যালাক্টোজে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যাচ্ছে। এবং এরা কি প্রসেসে যাচ্ছে? যখন লুমেন থেকে এন্টেরোসাইটে যাচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর যখন এন্টেরোসাইট থেকে ইসিএফ এ যাচ্ছে তখন হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এখানে কোন ক্যারিয়ার প্রোটিন? গ্লুট 2। তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ যখন এন্টেরোসাইট থেকে ব্লাডে যাবে তখন কোন ক্যারিয়ার প্রোটিন থাকবে? গ্লুট 2। পেন্টোজ হলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে যায়। এরপর আসি আমরা বাইল সল্ট এবং সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্ট। বাইল সল্ট ও সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্ট, এখানে আমরা এইচডিএল কোথা থেকে সিক্রেটেড হয় এটা আমরা দেখবো। ভিএলডিএল, এলডিএল, কাইলোমাইক্রন এন্ড কাইলোমাইক্রন রিমন্যান্ট, এগুলো সিক্রেশনের প্লেসটা আমরা একটু দেখবো, এটা মার্ক করে রাখবো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। হাইয়েস্ট অ্যাথেরোজেনিক কি? এই এলডিএল, ভিএলডিএল, এইচডিএল, কাইলোমাইক্রনের মধ্যে এলডিএলটা হলো হাইয়েস্ট অ্যাথেরোজেনিক। এরপর আমরা আসি ভিটামিনে। ভিটামিন, নিউট্রিশন, এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। ভিটামিন নিউট্রিশনের ক্ষেত্রে আমরা একটু এই কয়েকটা লাইনে একটু দেখবো যে ওয়াটার সলিউবল ভিটামিনের অ্যাবজর্পশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। পানি সব জায়গায় সুন্দর করে যেতে পারে, এই জন্য এটার অ্যাবজর্পশনটা র্যাপিড।
ভিটামিন বি টুয়েলভ মোস্ট অফ দ্য কেসে কোথায় অ্যাবজর্ব হচ্ছে? আপার স্মল ইন্টেস্টাইনে, এক্সেপ্ট ভিটামিন বি টুয়েলভ আমরা জানি টার্মিনাল আইলিয়ামে এরা অ্যাবজর্ব হয়। এরপরে ভিটামিন বি টুয়েলভ আর ফলেটের অ্যাবজর্পশন, এটা কি ধরনের? সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলেট কি সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে এদের অ্যাবজর্পশন হয়। ভিটামিন বি টুয়েলভ কোথায় অ্যাবজর্পশন হচ্ছে? টার্মিনাল আইলিয়ামে। এটা ছাড়া সব কয়টা ভিটামিন কোথায়, মোস্ট অফ দ্য ভিটামিন কোথায় অ্যাবজর্ব হচ্ছে? আপার স্মল ইন্টেস্টাইনে। আর ভিটামিন বি টুয়েলভ আর ফলেট হলো সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, আর রিমেইনিং অল দ্য 7 ওয়াটার সলিবল ভিটামিন কোথা থেকে হচ্ছে? absorbed by the carrier that are sodium co-transporter। তার মানে co-transporter দিয়ে ভিটামিন বি টুয়েলভ আর ফলেট বাদে বাকি সব ওয়াটার সলিবল ভিটামিন ক্যারিয়ার প্রোটিন দিয়ে যাচ্ছে। কি দিয়ে? কোন ট্রান্সপোর্টারের মাধ্যমে? সোডিয়াম কো-ট্রান্সপোর্টারের মাধ্যমে। এরপর আমরা আসি, এই ছবিটা ডেভিডসনের ছবি, খুবই সুন্দর একটা ছবি। এক ছবি দিয়ে আমাদের অনেক কিছু মনে থাকবে এবং মাথায় থাকবে। কোনো কারণে যদি পেশেন্টের টার্মিনাল আইলিয়াম ডিজিজড হয়, কোনো ডিজিজ প্রসেসের জন্য যদি টার্মিনাল আইলিয়াম কেটে ফেলা হয়, তাহলে কি হবে? টার্মিনাল আইলিয়ামের যেসব কাজ ছিল সেগুলো ব্যাহত হবে। কি কি হয় এখানে? টার্মিনাল আইলিয়ামে ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড বাইলের অ্যাবজর্পশন হয়। এখন যদি আমরা এটা কেটে দেই, তাহলে কি হবে? ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হতে পারবে না। ভিটামিন বি টুয়েলভ ম্যাল অ্যাবজর্পশনের জন্য কি হবে? মেগালোব্লাস্টিক এনিমিয়া পাওয়া যাবে। এরপর বাইল অ্যাসিড যেহেতু অ্যাবজর্ব হতে পারছে না, তার মানে বাইল অ্যাসিড গুলো আমাদের গাঢ় হয়ে বের হয়ে যাবে, এবং বাইল অ্যাসিড হলো ওয়াটারকে ধরে রাখে, ওয়াটার অ্যাবজর্ব হতে বাধা দেয়। সো বেশি পরিমাণে ওয়াটারি ডায়রিয়া পাওয়া যাবে। তার মানে বাইল সল্ট ইম্পেয়ারমেন্টের জন্য অ্যাবজর্পশনটা হ্যাম্পার হওয়ার জন্য কি হচ্ছে? ওয়াটারি ডায়রিয়া হচ্ছে। এরপর বাইল সল্টের আর কাজ কি? বাইল সল্ট হলো ফেরিং অ্যাকশন হিসেবে, ফেরির মতো কাজ করে। সে মাইসেলি হিসেবে ফ্যাট সলিউবল ভিটামিন বা ফ্যাটি পার্টিকেলস গুলোকে ফেরিং ফেরিং এর মাধ্যমে গাট থেকে নিয়ে অ্যাবজর্ব করতে হেল্প করে। সো এই অ্যাবজর্পশনটা ব্যাহত হচ্ছে, তার মানে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনও হচ্ছে। এখন যেহেতু বাইল সল্টটা ডিক্রিজড হয়ে যাচ্ছে, তো এদেরকে এখন কম্পেনসেট করার জন্য এই যে লিভার থেকে বেশি বেশি করে বাইল সিনথেসাইজ হচ্ছে। কিন্তু এই বাইলটা দেখা যায় যে অনেকটা লিথোজেনিক বাইল। সো লিথোজেনিক বাইল কি করবে? গলস্টোনের টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেবে। আর কি হচ্ছে? এই যে বাইল সল্টের জন্য বাইল সল্ট অ্যাবজর্ব হচ্ছে, যার কারণে অক্সালেটটাকে বাইল সল্ট কিন্তু অ্যাবজর্ব হতে দিচ্ছে না, এটাকে প্রেসিপিটেশন করে এক্সপ্রেশনে হেল্প করছে। তো যেহেতু বাইল সল্টটার সাথে কোনো এক্সচেঞ্জ হতে পারছে না, বাইল সল্ট কিন্তু নিজেই এখন এই যে গাটের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সো এখানে কি করছে? অক্সালেটকে ধরে রাখার মতো বা অক্সালেটকে প্রেসিপিটেট করার মতো আর কেউ অবশিষ্ট নাই। তো অক্সালেট এখন কি করবে? এখন সে অ্যাবজর্ব হয়ে সুরসুর করে ব্লাডে চলে যাবে, ব্লাড দিয়ে সে কিডনিতে আসবে, কিডনিতে এসে অক্সালেট ক্যালকুলাই তৈরি করবে। তার মানে কোন কোন জায়গায় তৈরি হচ্ছে? দুইটা জায়গায় স্টোন তৈরি হচ্ছে, কিডনিতে স্টোন তৈরি হচ্ছে, অক্সালেট স্টোন, গল স্টোন তৈরি হচ্ছে। ভিটামিন বি টুয়েলভ এর ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে দুই ধরনের। ডায়রিয়া হতে পারে স্টিয়াটোরিয়া ডিউ টু দ্য ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন, ওয়াটারি ডায়রিয়া হতে পারে ডিউ টু দ্য ইম্পেয়ার্ড বাইল সল্ট অ্যাবজর্পশন। এই ছবিটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আমাদের কোন কোন জিনিস ইম্পর্টেন্ট? এখান থেকে আমাদের লাগবে হলো যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে কি কি ট্রান্সপোর্ট হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে কি হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কি হচ্ছে, সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কি হচ্ছে, এন্ডোসাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে। সিম্পল ডিফিউশনের মাধ্যমে সব ধরনের ফ্যাট সলিবল ভিটামিন এবং লিপিডের অ্যাবজর্পশন হচ্ছে, কারণ সেল মেমব্রেন হলো লিপিড সলিউবল। হ্যাঁ, সো যে কোনো ধরনের লিপিড বা ফ্যাট সলিউবল জিনিসপত্র ইজিলি সিম্পল ডিফিউশনের মাধ্যমে বের হতে পারছে, এদের জন্য কোনো ক্যারিয়ার প্রোটিনের দরকার হয় না। ফ্রুক্টোজ হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে, এ ফর ফ্রুক্টোজ, এ ফর ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফলিক অ্যাসিডের অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। ভিটামিন বি টুয়েলভ এর কিভাবে হচ্ছে? পিনোসাইটোসিসের মাধ্যমে।
পিনোসাইটোসিস মানে কি? সেল ড্রিঙ্কিং, সেল পানির মতো এটাকে গিলে খাবে, এন্ডোসাইটোজ করে ফেলছে। সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কি কি অ্যাবজর্ব হচ্ছে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, বাইল সল্ট। এখান থেকে এই পয়েন্টসটা ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্যাসিলিটেটেড বাই প্রোটিন, তার মানে প্রোটিন দিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ফ্যাসিলিটেটেড হয়। এটা কি দিয়ে ইনহিবিটেড হয়? ফসফেট অ্যান্ড অক্সালেট দিয়ে। এই পেজ থেকে আর তেমন কিছু নাই, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা নিউট্রিশন অ্যান্ড ভিটামিনের মধ্যে চলে এসেছি। নিউট্রিশন অ্যান্ড ভিটামিনে আমরা দেখবো যে কার্বোহাইড্রেট কি কি টাইপস এর আছে। এটা ছোটবেলার পড়া। কি কি ধরনের মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইডের এক্সাম্পলটা আমরা দেখব এবং এটার সোর্সটা দেখব। গ্লুকোজ ফ্রুক্টোজের সোর্সটা, সুক্রোজের সোর্স, তারপর অলিগোস্যাকারাইডের এক্সাম্পলটা দেখব। অলিগোস্যাকারাইড কি আছে? ম্যালটোডেক্সট্রিন, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড। এরপর পলিস্যাকারাইডের মধ্যে কি আছে? স্টার্চ পলিস্যাকারাইড, নন স্টার্চ পলিস্যাকারাইড। নন স্টার্চ পলিস্যাকারাইড দুইটা টাইপসের, ফাইব্রাস এন্ড ভিসকাস কম্পোনেন্ট। এক্সাম্পল কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, গাম। আর স্টার্চ কি কি আছে? স্টার্চ হলো র্যাপিডলি ডাইজেস্টেবল হতে পারে, স্লোলি ডাইজেস্টেবল, রেজিস্ট্যান্ট হতে পারে। এরপর আমাদের এই জিনিসটা একটু ভালো করে ছোটস্থ মুখস্থ রাখতে হবে, সেটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই সংকেতটা দিয়ে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখবো। প্রাইভেট টিম হল, প্রাইভেটের পিভিটি, টিম হল। সো পি ফর কি? পি ফর ফিনাইলালানিন, ভি ফর ভ্যালিন, টি ফর ট্রিপ্টোফ্যান, আরেকটা টি ফর থ্রিওনিন, আই ফর আইসোলিউসিন, এম ফর মিথিওনিন, এইচ ফর হিস্টিডিন, এল ফর লাইসিন, এল ফর লিউসিন। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কি কি টাইপস এর আছে? তিনটা আছে, তিনটা নাম আমাদের মুখস্থ করতে হবে। লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এর মধ্যে লিনোলিক আর অ্যারাকিডোনিক অ্যাসিড হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, আর লিনোলেনিক অ্যাসিড হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নামগুলো একটু মেমোরাইজ করতে হবে। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পলটা মনে রাখতে হবে। কি কি আছে? ওলিক অ্যাসিড এন্ড পামিটয়েক অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিডের কি কি আছে? ট্রান্স ফ্যাটি অ্যাসিড হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এনিমেল থেকে পাওয়া যায়। কোনো একটা ভাজা তেল যদি আমরা বারবার একই তেলে ভাজি, সেখান থেকে কিন্তু আমরা ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা পাই। ট্রান্স ফ্যাটি অ্যাসিডে এলডিএল কোলেস্টেরলটা বেশি থাকে, এইচডিএলটা কম থাকে। স্যাচুরেটেড কি কি আছে? পামিটিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড। এরপর আমাদের এই কি পয়েন্টসটা মনে রাখতে হবে। ব্রাউন ফ্যাট। ব্রাউন ফ্যাট কি কি আছে? ব্রাউন ফ্যাট হলো মাইটোকন্ড্রিয়াতে আর এবং সাইটোপ্লাজমে বেশি পরিমাণে পাওয়া যায়। এরা কি করে? ফুয়েলটাকে অক্সিডাইজ করতে হেল্প করছে, এটিপি সিনথেসিসটাকে কমায় দিচ্ছে। ভিটামিনের মধ্যে আমরা মোটামুটি এটা জানি, ফ্যাট সলিবল ভিটামিন কি কি আছে, ওয়াটার সলিবল ভিটামিন কি কি আছে। ফ্যাট সলিবল ভিটামিন হলো ভিটামিন এ, ডি, ই, কে। ওয়াটার সলিবল হলো ভিটামিন বি কমপ্লেক্স আর সি, এটা আমরা আগে থেকেই জানি। সো এখানে আমরা কি কি জানবো? ভিটামিন গুলোর কেমিক্যাল নেম কি। ভিটামিন এর ক্ষেত্রে আমরা জানি রেটিনয়েডস আর বিটা ক্যারোটিন। এর মধ্যে বিটা ক্যারোটিন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, আর রেটিনল কি করে? ভিজুয়াল পিগমেন্ট হিসেবে কাজ করে, জিন এক্সপ্রেশন, সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে। আর ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য একটা জিনিস তো আমরা জানি, নাইট ব্লাইন্ডনেস হয়, আর কি হয়? জেরোফথালমিয়া হয়, আর কি হয়? কেরাটিনাইজেশন অফ দ্য স্কিন হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। সো ক্যালসিফেরলটা কি করে? ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়ায় অ্যান্ড মোবিলাইজেশন অফ দ্য বোন মিনারেল। এটা ডেফিসিয়েন্সি কি হয়? রিকেটস হয়, অস্টিওম্যালাসিয়া হয়, এটা আমরা জানি। ই হলো টকোফেরল,
টকোফেরল নিজেও একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে? ভিটামিন এর মধ্যে বিটা ক্যারোটিন, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই। আচ্ছা, সো ই কোথায় থাকে? স্পেশালি ইন দা সেল মেমব্রেন এদের ফাংশন আছে। ডেফিসিয়েন্সির জন্য কি হয়? নিউরোলজিক্যাল ডিসফাংশন হয়। ভিটামিন কে ফাইলোকুইনন, মেনাকুইনন। ভিটামিন কে হলো ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং আর হিমোরেজিক ডিজিজ করে। ভিটামিন বি1 থায়ামিন। থায়ামিন কি করছে? থায়ামিন হলো কোএনজাইম হিসেবে কাজ করে কিসের? পাইরুভেট অ্যান্ড আলফা কিটোগ্লুটারেট, ডিহাইড্রোজিনেস অ্যান্ড ট্রান্সকিটোলেজ। এটা ডেফিসিয়েন্সির জন্য কি হয়? এখানে হলো পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়, ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম হয়, বেরি বেরি হচ্ছে। রিবোফ্লাভিনের ডেফিসিয়েন্সির জন্য কি হয়? রিবোফ্লাভিনের এটা আপনারা একটু রিডিং দিয়ে রাখবেন যে ফাংশনটা কি, কিসের কোএনজাইম হিসেবে কাজ করে। এই যে ভিটামিন বি1 থেকে ভিটামিন বি কমপ্লেক্স পুরোটাই কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে। সো কিসের কোএনজাইম হিসেবে কোনটা কাজ করে এটা একটু রিডিং দিয়ে রাখতে হবে। আর ডেফিসিয়েন্সি ফিচার যেমন রিবোফ্লাভিন, এটা হলো মানে আলসার করে, মাউথ আলসার করবে, কর্নার অফ দ্য মাউথ, লিপ, টাং। আর সাথে কি করছে? সেবোরোইক ডার্মাটাইটিস। ভিটামিন বি3 এটা হলো নিকোটিনামাইড আর নিকোটিনিক অ্যাসিড। এটার ডেফিসিয়েন্সির জন্য পেলাগ্রা পাওয়া যায়। ভিটামিন বি6, বি6 হলো পাইরিডক্সিন, পাইরিডক্সিল, পাইরিডক্সামাইড। এটার ডেফিসিয়েন্সির জন্য কি হয়? অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার দেখা যায়, কনভালশন পাওয়া যায়। ফলিক অ্যাসিডের জন্য কি হয়? ফলিক অ্যাসিডের জন্য ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। ভিটামিন বি12 এর জন্য কিন্তু কি হয়? মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, পার্নিশিয়াস এনিমিয়া হতে পারে, এবং সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড পাওয়া যায়। ভিটামিন বি5 এটার নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। এখানে কি হয়? প্যান্টোথেনিক অ্যাসিড কিসের ফাংশনাল পার্ট হিসেবে কাজ করে? কোএনজাইম এ এবং অ্যাসেল ক্যারিয়ার প্রোটিন হিসেবে, প্রোটিনের ফাংশনাল পার্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এটার তেমন কোনো ফাংশন পাওয়া যায়নি। আর বায়োটিন, বায়োটিনের আরেক নাম কিন্তু ভিটামিন এইচ বলা হয় এটাকে। এটা কি করে? ইম্পেয়ার্ড ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম করে। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে এরা হাইড্রক্সিলেশন অফ প্রোলিন লাইসিনের ক্ষেত্রে কোএনজাইম হিসেবে কাজ করে। এই প্রোলিন লাইসিনের হাইড্রক্সিলেশন কেন ইম্পর্টেন্ট? কোলাজেন সিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আয়রন অ্যাবজর্পশনটাকে এনহ্যান্স করে। এটা ডেফিসিয়েন্সি হলে কি হবে? সাবকিউটানিয়াস হিমোরেজ হবে, স্কারভি হবে। আর হলো ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি হলো আমরা জানি এটার সোর্সটা কি, এইখান থেকে। এটা আপনারা একটু রিডিং দিয়ে নিন। পরের যে স্লাইডটা আছে এখানে, ওই স্লাইডটা দেখলে এই পড়াটা আলটিমেটলি হয়ে যাবে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে সাধারণত ভিটামিন ডি কিভাবে সিনথেসাইজ হয়। ভিটামিন ডি তে হলো আমরা স্কিন থেকে পাই, ডায়েটারি ফ্যাক্টরস থেকে পাই ডিহাইড্রোকোলেস্টেরল। ডিহাইড্রোকোলেস্টেরল থেকে কোলিক্যালসিফেরল হয়। কোলিক্যালসিফেরল কনভার্টেড হয়ে ও হলো লিভারে যায়। লিভারে 25 হাইড্রক্সিলেজ এনজাইম থাকে, যার কারণে 25 হাইড্রক্সি ভিটামিন ডি3 তৈরি হয়। এরপরে হলো 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম থাকে কোথায়? কিডনিতে, যার কারণে কি হয়? 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি3, হুইচ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন, তৈরি হয়। সো যদি দেখা যায় যে পেশেন্টের 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি3 এটার ল্যাকিংস আছে, যেটা হলো অ্যাক্টিভ ফর্ম, তাহলে কি হবে? ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমে যাবে। ক্যালসিয়াম যখন কমে যাবে, তার মানে সেরাম ক্যালসিয়াম লেভেল যখন কমে যাবে, তখন প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড হবে। প্যারাথাইরয়েড হরমোন যখন স্টিমুলেটেড হবে, সে তখন বোনসের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে স্টিমুলেট করবে এবং বোন রিজর্পশন করবে। আবার আরেকভাবে কি করছে এরা? ফসফেট ওয়াস্টিংও করছে। আচ্ছা, সো ক্লিনিক্যাল ফিচার গুলো আপনারা একটু রিডিং দিয়ে রাখবেন। ডিলেড ডেভেলপমেন্ট, মাসল হাইপোটোনিয়া, ক্রেনিওট্যাবিস, বসিং অফ দ্য ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বোন, ডিলেড অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজার বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়। আর এরপরে হলো পোস্টোকন্ড্রাল জাংশন রিবসে কি হয়? এই যে এপিফাইশিয়াল এন্ড গুলোর এনলার্জমেন্ট হয়, প্রক্সিমাল মাসল উইকনেস পাওয়া যায়, ফ্র্যাকচার অফ দ্য রিবস এন্ড পেলভিস পাওয়া যায়।
এটা ডেভিডসনের একটা বক্স, এই বক্সটা আমাদের ভালো করে পড়তে হবে। এই বক্সটা আমাদের পুরোপুরি পড়ার কোনো দরকার নাই, জাস্ট কজ গুলো আমাদের ভালো করে দেখতে হবে। হুম, কি দেখতে হবে যে ভিটামিন, এই যে অস্টিওম্যালাসিয়া রিকেটস হচ্ছে এটার কি কি কজ। এক নাম্বার হলো যে ডায়েটারি ডেফিসিয়েন্সি যদি হয়, কোনো কারণে ডায়েটারি ডেফিসিয়েন্সি মানে কেউ কম খেলো, ডিম দুধ মাছ মাংস কম খেলো, অথবা যদি কারো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ হয় যার কারণে ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, তাহলে তো ভিটামিন ডি, ফ্যাট সলিউবল ভিটামিন তো সে অ্যাবজর্ব হতে পারছে না। তো ম্যাল অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, অ্যাজ আ রেজাল্ট অস্টিওম্যালাসিয়া এন্ড রিকেটস পাওয়া যায়। এরপর হলো এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি সিনথেসিস কোনো কারণে হলো না। কেন হলো না? যদি লিভারে বা কিডনিতে কোনো প্রবলেম থাকে। কিডনিতে প্রবলেম হলে 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম হতে পারছে না, যেমন ক্রনিক রেনাল ফেলিওরে, যার কারণে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল তৈরি হচ্ছে না অ্যাক্টিভ ফর্মটা। আবার ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস, এটার দুইটা টাইপস আছে, একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2। টাইপ 1টা কি? অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ ভ্যারাইটি হলো টাইপ 1। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মিউটেশন। মিউটেশন কিসের হবে? 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম। মানে ভিটামিন ডি সিনথেসিসের আগের ধাপগুলো সে তৈরি হয়ে আসছে, কিন্তু এই এনজাইমের মিউটেশন হওয়ার কারণে এই ফাইনাল স্টেপটা হতে পারছে না। এবং এটা অটোজোমাল রিসেসিভ ভ্যারাইটি, যার কারণে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট। ভিটামিন ডি এক্সেস অ্যামাউন্টে দিলেও কোনো কাজ নাই, কোনো কাজ হবে না, সে রেজিস্ট্যান্ট হয়ে থাকবে। তারপরে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস টাইপ 2। টাইপ 2 কি কি আছে? টাইপ 2 তে মেইনলি হলো রিসিপ্টরের সমস্যা হয়। হ্যাঁ, ভিটামিন ডি রিসিপ্টরের সমস্যা, যার কারণে কি হয় যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হয় ঠিকই, কিন্তু সে প্রপার রিসিপ্টরের সাথে তৈরি বাইন্ড না করার কারণে সে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন, যেটা তার অ্যাকচুয়াল কাজ, সেটা এক্সিকিউট করতে পারে না। তার মানে টাইপ 2 হলো রিসিপ্টরের ডিফেক্ট, টাইপ 1 হলো এনজাইমের ডিফেক্ট। টাইপ 1 ফর 1 আলফা আর টাইপ 2 ফর রিসিপ্টর। আচ্ছা, এরপরে কি হয়? ফসফেট অ্যান্ড পাইরোফসফেটের মেটাবলিজমে যদি কোনো ডিফেক্ট হয়, যেমন হাইপোফসফেটেমিয়া যদি হয়, হাইপোফসফেটেমিক রিকেটস হয়। তারপর অটোজোমাল ডমিনেন্ট হাইপোফসফেটেমিক রিকেটস। আরেকটা কি হতে পারে? অটোজোমাল রিসেসিভ হাইপোফসফেটেমিক রিকেটস। টিউমার ইন্ডিউসড হাইপোফসফেটেমিক রিকেটস, যে কোনো কারণে হাইপোফসফেটেমিক রিকেটস হলে, হাইপোফসফেটেমিয়া হলে ওখান থেকে কি হচ্ছে? রিকেটস হচ্ছে। আরেকটা কি হয়? হাইপোফসফাটেশিয়া। এখানে কিন্তু ফসফেটের সাথে কোনো এটার রিলেশন নাই। এখানে মেইনলি হয় কি? এখানে মেইনলি হয় হলো পাইরোফসফেটের মেটাবলিজমের অ্যাবনর্মালিটি। কি হয় এখানে? এখানে হলো অ্যালকালাইন ফসফাটেজের মিউটেশন হয়। যেই জিনটা অ্যালকালাইন ফসফাটেজের স্টিমুলেশনটাকে বাড়িয়ে দেয়, প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়, সেই জিনের মিউটেশন হয়, যার কারণে কি হয়? বোনসের মিনারেলাইজেশনটা ইনহিবিটেড হয়, কারণ অ্যালকালাইন ফসফেটেজের কাজ কিন্তু মিনারেলাইজেশনে হেল্প করা, সিমেন্ট হিসেবে কাজ করা। তার কারণে কি হয়? এই বোনসে বেশি বেশি করে পাইরোফসফেট জমা হয়। পাইরোফসফেট জমা হয় বেশি করে কেন? মিউটেশন হয়, অ্যালকালাইন ফসফেটেজ যেই জিনটা এক্সপ্রেস করে সেই জিনের মিউটেশন হয়। আর আয়াট্রোজেনিক কজ কি? ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম, বিসফসফোনেট থেরাপিতে। তো আমরা ইনভেস্টিগেশন কি দিব? 25 হাইড্রক্সি, 125 হাইড্রক্সি কিন্তু ল্যাবে করা হয় না। 125, 125 কিন্তু করা হয় না। কোনটা করা হয়? 25 হাইড্রক্সি D3 আমরা ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখি, ওখানে দেখি যে রিডাকশন হয় 25 হাইড্রক্সি কোলেস্টেরল। প্যারাথাইরয়েড হরমোন, যেহেতু ভিটামিন ডি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, ক্যালসিয়াম কমলে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটেড হয়, যার কারণে প্যারাথাইরয়েড হরমোনের লেভেলটা বাড়া থাকে। বোনসের মিনারেলাইজেশন করার, এক্সেস মিনারেলাইজেশন করতে মানে করার জন্য স্টিমুলেটেড হয়, যার কারণে অ্যালকালাইন ফসফেটেজের অ্যামাউন্টও বাড়ে। আর যেহেতু ভিটামিন ডি কম, তার মানে অবভিয়াসলি সেরাম ক্যালসিয়াম এন্ড ফসফেট লেভেল কম থাকবে। এক্সট্রা ফাইন্ডিংস কি পাই, এটা আমাদের একটু রিডিং দিয়ে রাখতে হবে।
এরপর আছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস। ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটসে সাধারণত কি পাওয়া যায়? ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটসে এখানে কিন্তু আমরা টাইপ 1-এ 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, সো 25 হাইড্রক্সি ভিটামিন ডি কিন্তু নর্মাল থাকবে, তারপরও হাইপোক্যালসেমিয়া থাকবে। সো হাইপোক্যালসেমিয়ার জন্য আমরা সিরাম ক্যালসিয়াম এবং ফসফেটটা কম পাবো। ক্যালসিয়াম যেহেতু কম থাকবে, তার মানে প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি করে রিলিজ হচ্ছে, তো প্যারাথাইরয়েড হরমোন, হাইপার প্যারাথাইরয়েডিজমের ফিচার পাবো, হাইপোক্যালসেমিয়া পাবো, কিন্তু ভিটামিন ডি নর্মাল থাকবে। অ্যালকালাইন ফসফেটেস এবং অ্যালকালাইন ফসফেটেসটা বেশি থাকবে। আর টাইপ 2 কি? রিসেপ্টর ডেফিসিয়েন্সি। এখানেও কি হবে? 25 হাইড্রক্সি ভিটামিন ডি এটা নর্মাল থাকবে। ক্যালসিয়াম, এখানে প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকবে। 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি 3 এটাও যদি কোনোভাবে করা যায়, এটার অ্যামাউন্টও এখানে বেশি থাকবে। সমস্যা কি হয়? রিসিপ্টরের সমস্যা। এটা হলো সিনথেসিসের, ভিটামিন ডি সিনথেসিসের স্টেপ গুলো, এটা একটু আপনারা একটু দেখে নেবেন। এটা এর মধ্যে আমাদের আলোচনা করা হয়েছে কিডনি আর লিভার থেকে কি কি হয়। এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউ স্টেম হিসেবে। টিসিএস সাইকেলে কোন কোন ভিটামিন প্রয়োজনীয়? বি 1235 ভিটামিন, তার মানে ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 3, ভিটামিন বি 5, প্রথম চারটা। আমরা জানি ভিটামিন 4 হিসেবে, বি 4 হিসেবে কিছু নাই, তার মানে 1 2 3 5 ভিটামিন বি হলো টিসিএস সাইকেলে লাগবে। আর হেমাটোপয়েটিক ভিটামিন কি কি আছে? একটা হলো ভিটামিন বি 9, ভিটামিন বি 12, ভিটামিন সি, ভিটামিন বি 2, ভিটামিন বি 6, এগুলো হলো হেমাটোপয়েটিক ভিটামিন। যেসব নিউট্রিয়েন্টস আমাদের পার ডে তে 100 ml এর বেশি প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলি ম্যাক্রো নিউট্রিয়েন্টস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর যেসব ভিটামিন ম্যাক্রো নিউট্রিয়েন্টস 100 মিলিগ্রামের যে কম দরকার হয় পার ডে তে, তাদেরকে আমরা বলি মাইক্রো নিউট্রিয়েন্টস। এখন এই ক্লিনিক্যাল ফিচার গুলো, এটা আপনাদের বেটার হয় যে ফুড অ্যান্ড নিউট্রিশনের একটা চ্যাপ্টার আছে ডেভিডসনে, ওখানে একটা বক্স আছে, সেই বক্সে এই যে আহ সেই বক্সে এখানে আমাদের কি করা আছে, আমাদের মিনারেলস দেওয়া আছে, মিনারেলস এর ইম্পর্টেন্ট সোর্স, রিচ সোর্স এর নাম দেওয়া আছে, ওগুলা একটু দেখে নেবেন, এই বক্সে দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে এই স্লাইডটা আপনারা একটু ছবি তুলে নেন। আর সাথে ক্যালসিয়ামের যে রেফারেন্স ভ্যালুটা আছে 700, এটা একটু আপনারা মাথায় রাখবেন। এখান থেকে পটাশিয়াম, সেলেনিয়াম, ফ্লোরাইড অ্যান্ড জিঙ্ক, এই 4টা সোর্স আপনারা একটু ভালো করে দেখে রাখবেন। ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, এখানে এই লাইনটা আপনারা মার্ক করে রাখবেন। ক্যালসিয়াম হলো আপনার ইনজেস্টেড ক্যালসিয়ামের মধ্যে 20 থেকে 30% আমাদের অ্যাবজর্বড হয় ডায়েটের মাধ্যমে। ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কিসের উপর ডিপেন্ড অন দা ফসফরাস ইনটেক উইথ অ্যান অপটিমাম মোলার রেশিও কত? 1:1। ক্যালসিয়াম আর ফসফেটের অপটিমাম মোলার রেশিও কত হবে? 1:1। এখন আমরা দেখবো যে আয়রনের মধ্যে এই লাইনগুলো একটু আপনারা একটু মার্ক করে রাখবেন। এখানে হেমি আয়রন কি কি আছে, নন হেমি আয়রন কোথা থেকে আসে, আয়রনের অ্যাবজর্পশন বাড়াতে হেল্প করে কোন কোন ফ্যাক্টর গুলো আয়রনের অ্যাবজর্পশন কমিয়ে দেয়, আমরা ছোটবেলা থেকে পড়ি। আর এমসিকিউ তে এইখান থেকে কোশ্চেন হতে পারে। ফ্যাক্টরস ইনক্রিজিং দ্য আয়রন অ্যাবজর্পশন, এটা হলো ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রেট, অ্যামাইনো অ্যাসিড। আর কমায় কি কি? ট্যানিন, ফাইটেট, ফসফেট, পিপিআই অ্যান্ড ক্যালসিয়াম।
ওবেসিটির কমপ্লিকেশন, যেটা আমরা কম বেশি সবাই জানি, মেটাবলিক সিনড্রোম হচ্ছে, লিভারে ফ্যাট জমছে, তার কারণে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে, সিরোসিস হচ্ছে, মোটা সোটা মানুষের দম ফেলতে সমস্যা হয়, এই জন্য এক্সারশনাল ডিসনিয়া এবং স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, সাথে রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে। এটাকে কি বলছে? পিকউইকিয়ান সিনড্রোম। হ্যাঁ, আর ওয়েটের জন্য মেকানিক্যাল ইফেক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? ইউরিনারি ইনকন্টিনেন্স, অস্টিওআর্থ্রাইটিস এন্ড ভ্যারিকোজ ভেইন। আর কি পাওয়া যাচ্ছে? মহিলাদের হচ্ছে পিসিওএস হচ্ছে, হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে, যেমন কোথায়? ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার। আদার্স এর মধ্যে কি হচ্ছে? আদার্স এর মধ্যে সাইকোলজিক্যাল মরবিডিটিটা বাড়ছে, সাইকোলজিক্যাল মরবিডিটির সাথে গলস্টোনের ইনসিডেন্স বাড়ছে, কোলোরেক্টাল ক্যান্সার বাড়ছে, স্কিন ইনফেকশন বাড়ছে। স্কিন ইনফেকশনের মধ্যে কি? যে ফ্যাট যেসব এরিয়াতে থাকে, গ্রয়েন, সাবমেমারি, ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, হাইড্রোডেনাইটিস সাবকুরেটিভা হচ্ছে। তো ক্যান্সার যদি বলা হয় ওবেস পেশেন্টের কোন কোন ক্যান্সারের ঝুঁকি বেশি, এটা হলো ব্রেস্ট কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আর এটা হলো কোলোরেক্টাল ক্যান্সার। এটা এই সাম রিজন ফর ইনক্রিজিং দ্য প্রিভ্যালেন্স অফ দ্য ওবেসিটি, এটা হলো ডেভিডসনের একটা চার্ট। এটা আপনারা একটু ছবি তুলে রাখেন, এই চার্টটা আপনারা একটু রিডিং পড়লেই বুঝতে পারবেন, একেবারে সহজ কথাই লিখা। এরপর এই বক্সটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা আসার মতো একটা বক্স, মুখস্থ করে রাখবেন। এখান থেকে ট্রু ফলস এর স্টেম আসতে পারে। এন্ডোক্রাইন ফ্যাক্টর গুলো কি কি? এটা আমরা ক্লিনিক্যালি বাচ্চাকাল থেকে সবাই জানি, হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, আর কোন হাইপোথ্যালামিক টিউমার যদি হয়, কারণ হাইপোথ্যালামাসে আমাদের স্যাটাইটি সেন্টার, অ্যাপিটাইট সেন্টার থাকে। সো ওখানে দেখা যায় যে অ্যাপিটাইটটা বেড়ে যায় এবং পেশেন্ট বেশি বেশি করে খেতে খেতে ওবেস হয়ে যায়, হাইপোথ্যালামিক কোনো ইনজুরি বা টিউমার হলে। আর কি? ইনসুলিনোমা। ইনসুলিন হলো অ্যানাবলিক হরমোন, সো ইনসুলিনোমা থেকেও ওয়েট গেইন হতে পারে। আর ড্রাগস এর মধ্যে কি কি আছে? ওলানজেপিন, সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনেডিওন, ইনসুলিন, পিজোটিফেন, স্টেরয়েড, বিটা ব্লকার, সোডিয়াম ভ্যালপ্রয়েড। নামগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। কোন কোন ড্রাগস আমাদের বডি ওয়েট কমায়, এটা ডেভিডসন থেকে নেওয়া। এখানে আপনারা দেখবেন যে কারেন্টলি কোন ড্রাগ রিকমেন্ড করা হচ্ছে, লাস্টের চারটা, অরলিস্টেড এন্ড সিবুট্রামাইড। অরলিস্টেড কিভাবে কাজ করে? প্যানক্রিয়াটিক লাইপেজটাকে ইনহিবিট করে, আর সিবুট্রামাইন হলো সেরোটোনার্জিক ইন সিএনএস। আর কিছু ড্রাগস আছে যেটাকে আমরা অন্য কোনো কাজে ইউজ করি, কিন্তু আমাদের সাইড ইফেক্ট হিসেবে বা বেনিফিশিয়াল ইফেক্ট হিসেবে ওয়েট লস হয়, যেমন কি মেটফর্মিন, ফ্লুক্সেটিন, এক্সানাটাইন। আর টক্সিসিটির জন্য কোন কোন ড্রাগস রিকমেন্ড করা হয় না? অ্যামফেটামিন, পেনফ্লোরামিন, রিবোনাভেন্ট, ডেক্সফেনফ্লোরামিন। ফাংশন অফ এনএডিপিএইচ, এটাকে আমরা কিভাবে মনে রাখবো? এফসিপিএস ডক্টর নাই দিয়ে। এখানে এফ ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এন্ড কোলেস্টেরল সিনথেসিস কোথায়? লিভার, অ্যাডিপোজ টিস্যু এন্ড ল্যাকটেটিং ব্রেস্টে। তারপর পি ফর কি? ফ্যাগোসাইটোসিস। এস ফর কি? স্টেরয়েড synthesis in the adrenal glands and the gonads. Detoxification function in the liver. R for RBC, that prevents the hemolysis, and নাই মানে হলো no release from the endothelium. মেটাবলিক পাথে আরবিসি তে কি কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট, কিটোন বডি act as a fuel in the brain, heart, skeletal muscle and renal cortex. এই চারটা নাম একটু মনে রাখতে হবে।
খেয়াল করে দেখেন এই চার্টটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা আগের চার্টে যেটা পড়ি তাই সেটা হলো ভিটামিন B7 এর আদার নেম কি? অ্যান্টি এগ হোয়াইট ভিটামিন, অ্যান্টি এগ হোয়াইট ইনজিউরি ফ্যাক্টর। ভিটামিন B7 এটা কিন্তু লেখা ছিল, কিন্তু অ্যান্টি এগ হোয়াইট ইনজিউরি ফ্যাক্টর এটা দেওয়া ছিল না। কেমিক্যাল নেম বায়োটিন এটা ছিল না, এটা একটু দেখবেন। এগুলো অলরেডি আমাদের গত স্লাইডে পড়া হয়ে গেছে। সো আয়রন কি হিসেবে স্টোর থাকে? লিভারে থাকে, স্প্লিনে থাকে, বোন ম্যারো, ফেরিটিন এগুলোতে থাকে। এগুলো আমরা ছোটবেলার পরে, এটা একটু আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। এটার স্ক্রিনশটটা নিয়ে নেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। জিআইটি ফিজিওলজি এবং ভিটামিন নিউট্রিশন এখান থেকে এই পর্যন্ত পড়লেই হবে 1 মার্কসের কোশ্চেনের জন্য। ধন্যবাদ সবাইকে।